আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আসমামিতা এবং আমি শারমিন চৌধুরী। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রতিহত করা হবে, খুলনার জনসভায় খালেদা জিয়ার হুঁশিয়ারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে জাতিসংঘ মহাসচিবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। উপসহকারী প্রকৌশলীর স্বীকৃতির দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষ, আহত ১৫০ শতাধিক। এবারে পুরো খবর। শেখ হাসিনার অধীনে নির্বাচন করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ খুলনার জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনে সংবিধানে সংশোধনী আনারও আহ্বান জানিয়েছেন তিনি। সুন্দরবন রক্ষার স্বার্থে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও বিরোধিতা করেছেন বিরোধী দলীয় নেতা। বিকেল 3:45টায় খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভার মঞ্চে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পদ্মা সেতু, হলমার্ক, হেফাজতে ইসলামের সমাবেশে হামলাসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন তিনি। পরিবেশের ক্ষতি করে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগের সমালোচনা করেন খালেদা জিয়া। রামপালের মতো জায়গায় এই বিদ্যুৎ কেন্দ্র হতে দেয়া যাবে না। এই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। অন্য যে কোনো জায়গা দেখে করেন, সুইটেবল জায়গা দেখে করবেন, যেখানে কোনো ক্ষতি হবে না দেশে। কেন এখানে রামপালে করলে সুন্দরবন আমাদের ধ্বংস হয়ে যাবে। সরকার একদলীয় নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। এই নির্বাচন কমিশন দিয়ে কোনোদিন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না। হাসিনার অধীনেও আমরা নির্বাচনে যাব না, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব না। এবং তাদের শুধু যাব না, তাদের অধীনে নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না। এই জনগণ যেভাবে জনসভায় আসছে তেমনিভাবে নির্বাচন প্রতিহত করতে হবে। আগামীতে ক্ষমতায় গেলে মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারপারসন। খুলনার এই জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে আন্দোলনের মাধ্যমেই হবে দাবি আদায়। আর এই আন্দোলনে বিএনপির পাশে থাকার জন্য তিনি এই এলাকার মানুষের প্রতি আহ্বান জানান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এর আগে খুলনায় রওনা হওয়ার আগে যশোরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচন নয়, আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনই এখন মূল লক্ষ্য। এখন আমাদেরকে আন্দোলন করে প্রথমে এই আওয়ামী লীগ সরকারকে সরাতে হবে, হাসিনাকে সরাতে হবে। হাসিনাকে সরাতে পারলেই আমরা নির্বাচনে যাব। সেই জন্য হাসিনা এবং আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। সংগঠনকে জোরদার করে, শক্তিশালী করে, এদেরকে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীনে ইনশাআল্লাহ এদেশে নির্বাচন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ হবে নিশ্চয়তা দিয়ে পর্যবেক্ষক দল পাঠাতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নির্বাচন নিয়ে বিরোধী দলের প্রস্তাব থাকলে সংসদে এসে তা তোলারও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রীয় এই সফরে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে সফরকালে অনুষ্ঠিত নানা দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে সই হওয়া চুক্তির বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, বর্তমান সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিশ্ব নেতাদের এ বিষয়টি জানানো হয়েছে। সেক্রেটারি জেনারেলকে আমি আলাদাভাবে যখন কথা বলছি, ওনাকে আমি বলছি, আপনি আপনার প্রতিনিধি পাঠান, আপনি সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়াটা অবজার্ভ করুন। আমার কথা, ইলেকশনটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি এবং সেটা হবে, সেটা প্রমাণ করেছি আমরা বিভিন্ন ইলেকশনের মধ্য দিয়ে। শেখ হাসিনা বলেন, তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে। বিগত নির্বাচনগুলোর মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা এর জন্য বিরোধী দলীয় নেতার সহযোগিতা কামনা করেন। বিরোধী দলকে আমি অনুরোধ করব যে এতগুলি নির্বাচনে জয়ী হবার পর তাদের ভয় ভীতিটা কোথায়। বিরোধী দলের নেত্রীকে আহ্বান জানাই যে আসুন, পার্লামেন্টে আসুন, আলোচনা করুন।
এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন কিছু সাবেক আমলা তাদের স্বার্থ হাসিল করতেই সরকারকে ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে। এসব সুশীল সমাজের প্রতিনিধি দেশের মঙ্গল চায় না বলেও দাবি করেন তিনি। আমাদের দেশে আসলে এক সেট লোক আছে, ওই সংকট সৃষ্টি করতে পারলে তাদের গুরুত্ব বাড়ে এবং তাদের একটা পোস্ট পজিশন পাওয়ার সুযোগ হয়। এই জন্যই তারা খালি চারিদিকে সংকট দেখেন। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে পরিবেশ বা সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। একটি গোষ্ঠী সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ আন্দোলন করছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। জয়ী হবার পর নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংবিধান অনুযায়ী 25শে জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে দেয়া এক সংবর্ধনায় তিনি এই কথা জানান। দেশের উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন হবে। পাশাপাশি বর্তমান সরকারের আমলে নেওয়া উন্নয়ন কর্মসূচিগুলি বাস্তবায়ন হবে। বিএনপি জামায়াত জোট আবার নির্বাচিত হলে দেশ অন্ধকারে ডুবে যাবে বলেও সতর্ক করে দেন শেখ হাসিনা। ডিসেম্বর বা জানুয়ারি 25শে জানুয়ারির মধ্যেই আমাদের ইলেকশন করতে হবে। যে আগামী নির্বাচনে আমাদের নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে ভোট দিয়ে জয়যুক্ত করে যেন দেশের সেবা আমরা করতে পারি। 14 দল একতরফা জাতীয় সংসদ নির্বাচন চায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে। রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনাই সরকার প্রধান থাকবেন। এ বিষয়ে বিরোধী দলের অপপ্রচারের কোনো সুযোগ নেই। নাসিম বলেন, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নিয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় মহাজোট সরকার। বিরোধী দল চাইলে সংসদে এসে আগামী নির্বাচন নিয়ে প্রস্তাব দিতে পারে। সংসদ বহাল রেখে নির্বাচন দিলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা হবে না বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, প্রধান বিরোধী দল এবং জনগণের আস্থা অর্জন করা নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। সংসদ বহাল রেখে যদি নির্বাচন করা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সকলের জন্য সমান প্রতিযোগিতামূলক অবস্থান, সেটি করতে আমাদের রাজনৈতিক যে প্রেক্ষিত সেটি করা সম্ভব নয়। কাজেই সেখানে একটা বিতর্ক থেকেই যাবে যদি সেরকম নির্বাচন হয়। উপসহকারী প্রকৌশলী স্বীকৃতি সহ 2 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 150 জন। যশোরের খাজুরা বাসস্ট্যান্ড ও মনিহার এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর করলে পুলিশ ও পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। বেলা 11টা থেকে সংঘর্ষ চলে দুপুর 1টা পর্যন্ত। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও পুলিশ সহ আহত হয়েছে 30 জন। এ সময় 20 থেকে 25টি বাস ও ট্রাক ভাঙচুর করে ছাত্ররা। প্রতিবাদে যশোর মাগুরা সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। কুমিল্লায় কোটবাড়ি রাস্তা অবরোধ করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 ছাত্র আহত হয়। পরে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতে আগুন দেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। রংপুরে বিক্ষোভ মিছিল থেকে ইট পাটকেল ছুড়ে বিভিন্ন স্থাপনা, দোকানপাট এবং যানবাহন ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ সময় ব্যবসায়ীরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসলে তাদের সঙ্গেও সংঘর্ষ বেঁধে যায়। এতে আহত হয়েছে 30 জন। সাতক্ষীরায় সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে 25 জন। এ সময় গাড়ি ভাঙচুর, গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে ছাত্ররা। রাজশাহী ও সিরাজগঞ্জে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে অন্তত 20 জন। বগুড়া বাস টার্মিনালে 3টি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। পরে কারিগরি বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, গাজীপুর, কুষ্টিয়া, ফরিদপুর, লক্ষ্মীপুর, ফেনী, গোপালগঞ্জ, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। নজরুল ইসলাম তামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় সময় হলো একটা বিরতি নেবার। ফিরে এসে থাকছে
মিটফোর্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ব্যক্তিদের মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা ওষুধ ব্যবসায়ীদের। কুড়িগ্রাম, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ যমুনা নদীর তীরবর্তী ২৭টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। চলে যাচ্ছি আরও কিছু খবরে। আদালত অবমাননা আইন ২০১৩ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন অ্যাডভোকেট অন রেকর্ড বখতিয়ার হোসেন। বৃহস্পতিবার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় আইনটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, এই আইন সুপ্রিম কোর্টের ক্ষমতাকে ক্ষুণ্ণ করেছে। এতে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের এমন সুরক্ষা দেয়া হয়েছে যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আইনটির কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে ২৫শে মার্চ আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও আয়েশা খাতুন হাইকোর্টে রিটটি করেন। দেশের ওষুধ বিক্রির সবচেয়ে বড় বাজার মিটফোর্ডে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১০৩ জনকে আটক ও ২৮টি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা। আটককৃত ব্যবসায়ীদের মুক্তি না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। ফলে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগীর স্বজন ও ওষুধের খুচরা বিক্রেতারা। শনিবার রাজধানীর বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ২৮টি দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। তাতে জরিমানা করা হয় ১,২৫,০০,০০০ টাকা। অভিযানে ৫ কোটি টাকার ওষুধ জব্দ করা সহ আটক করা হয় ১০৩ জনকে। এর প্রতিবাদে রোববার সকাল থেকে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা। এই সমস্ত ঔষধের নির্মমানের বলে আমরা তো আর কেমিস্ট না, যারা কেমিস্ট আছে তারা এগুলি দেখুক, কোম্পানি আছে ওখানে যাও, আমাদের কি অপরাধ। মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে দোকানে রাখলে ব্যবসায়ীদের আটক করা অযৌক্তিক বলে জানায় তারা। আটককৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণাও দেন তারা। ওষুধটা আলাদা করে নিচে রাখলো, কোম্পানিকে বললো ভাই আমার ডেট গেছে গা। সে বললো যে ঠিক আছে আমি ওষুধ 15 দিন পরে নিয়ে যেতেছি। কোম্পানি নিতে যদি দেরি করে এর জন্য তাই দোকানদাররা সাফারার হতে পারে। এমনও হতে পারে 1 থেকে 7 দিন পর্যন্ত, ইভেন এমনকি রোজা আমরা কুরবানি বর্জন করব। এদিকে ওষুধের দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীর স্বজন ও খুচরা ওষুধ বিক্রেতারা। আমার রোগীর অবস্থা এখন, আমি ওষুধ পাচ্ছি না, আমি রোগীকে ক্যান্সার রোগী, তাকে আমি কিভাবে ওষুধগুলো দেব? মিটফোর্ড ছাড়া এই ওষুধ পাওয়া যায় না। তবে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বলছে, ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বিক্ষোভ করলেও সমিতির পক্ষ থেকে বিক্ষোভের সমর্থন দেওয়া হয়নি। আমরা এই বিক্ষোভকে সমর্থন করলে তো আমরা বলতাম, আমরা তো বিক্ষোভ করতে বলি নাই। কোনো মানুষ যদি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে বিক্ষোভ করে সেখানে আমার করার কি আছে? আমি তো অসহায়, সমিতি কোনো প্রোগ্রাম দেয় নাই। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করেন সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা। উম্মুনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে ছিনতাইয়ের অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় আটক 10 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে মগবাজার এলাকায় এসকে টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার 10 জনই চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা ও কর্মচারী। শনিবার রাতে মগবাজারে এসকে টাওয়ারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল্লাহ মাসুদ মুন্না। রাস্তায় পার্ক করা একটি গাড়ির উপর মুন্না পড়ে গেলে গাড়িটির কাচ ভেঙে যায়। এরপর চোর সন্দেহে জাজ মাল্টিমিডিয়ার 10-12 জন কর্মচারী মুন্নাকে ওই ভবনের বেসমেন্টে নিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে গলায় রশি পেঁচিয়ে মুন্নাকে হত্যা করে তারা। উনি পড়ে গেছে, পড়ে ধরে হাতটা ঢুকছে গেছে, উনি মাথাটা নুইয়া হাতটাকে টান দেওয়া দিছে। উনি হাতটা যে টান দিয়েছে, এর মধ্যে একটা সিকিউরিটি গার্ড আইছে, আইয়ে ওনার কলার ধরছে যে তুমি ছিনতাইকারী, এমন মাইর দিছে, মানে ওই লাইছে ফেলাইছে। এ ঘটনায় জাজ মাল্টিমিডিয়ার 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভেরিফাই করে দেখে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অন্য 2-1 জন আছে কিনা আরও তদন্ত করে দেখে আমরা যখন ফৌজদারি কার্যবিধি 173 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট সাবমিট করব, তখনই বোঝা যায় প্রকৃতপক্ষে কারা কারা জড়িত ছিল।
মুন্নার স্বজনরা জানান 2 সন্তান মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন মুন্না। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদা না দেওয়ায় রাজধানীর রূপনগরের আবাসন ব্যবসায়ী জাফরুল হক মুক্তারকে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তার ছেলে রাজীব আহমেদ। শনিবার দুপুরে মিরপুরে নিজ বাসায় আততায়ীর গুলিতে নিহত হন এই ব্যবসায়ী। এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। জাফরুল হক মুক্তারের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর থানায়। রাজধানীর মিরপুরে রয়েছে তার আবাসন ব্যবসা প্রতিষ্ঠান হোমস্টে। কয়েক বছর ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের কিছু প্রভাবশালী ব্যক্তি। বলা হচ্ছে যার সাথে আপনাদের জমির বিরোধ ছিল, মানে উনি কে? কোনো জমি বিরোধ নেই তার সাথে। কিসের বিরোধ তাহলে? তার বাহিনীরা বিভিন্ন সময় আমার কাছে চাঁদা চেয়ে আসতেছিল। 2 বছর আগে আমি তার নামে একটা চাঁদাবাজি মামলা করি। সাইদুল, মফিজুল, আরও 5 জনকে নিয়ে আমি একটা চাঁদাবাজি মামলা করি। নিহতের ছেলে আরও জানান, শিবচরের ভদ্রাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রফ শিকদারের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিলেন জাফরুল। এরপর থেকে মামলাটি প্রত্যাহারের জন্য ক্রমাগত চাপ আসতে থাকে। 2012 সালের 25 মে একবার গুরুতরভাবে আহত হন জাফরুল। তখন মামলাটি করেছিলেন হত্যা চেষ্টার। চাঁদাবাজি মামলা কেন করলাম, মামলা ওঠাতে হবে এই কথা বলে আমাকে বাবাকে মারধর করে, কোপে হত্যা করার চেষ্টা করে। মামলা কেন উঠালাম না, মামলা ওঠানোর জন্য অনেক প্রেশার ক্রিয়েট করে। এই বক্তব্যের সমর্থন মেলে ভদ্রাসনের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ব্যাপারীর কথায়। এমন বিরোধ আছে, ওই যে গাড়িটা ভাঙছে ওনাকে মুক্তমিনার আর মারিয়া ফেলানোর জন্য প্রস্তুতি নিয়েছিল। এই ইন্টারসিদ্ধার গোষ্ঠীর লোকজনই ছিল তখন। ছিমছাম বাসাটিতে এখন বিষাদের ছাপ। স্বজনদের দাবি, ঘটনার কয়েকদিন আগে থেকেই বাসার সামনে অপরিচিত লোকেদের আনাগোনা দেখা গেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও লোকালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার 1 বছর পার হলো আজ। গত বছরের 29 সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায় রামু, উখিয়া ও টেকনাফের 19টি বৌদ্ধবিহার সহ অর্ধশতাধিক ঘরবাড়ি। ভয়াবহ এই ঘটনাকে স্মরণ করে ধর্মীয় নানা অনুষ্ঠান আয়োজন করেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। সকালে সমবেত প্রার্থনা, যজ্ঞদান, বিকেলে শান্তি শোভাযাত্রা এবং রাতে বিহারে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। লক্ষ্মীপুর ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 4 জন, আহত হয়েছেন আরও 34 জন। দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত হন 7 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে 3 জন মারা যান। দুপুরে ঝালকাঠির সাতুরিয়ায় একটি বাস খাদে পড়ে একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। এতে শিশুসহ আহত হয় আরও 30 যাত্রী। প্রতিবাদে 1 ঘণ্টা বরিশাল খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। কুড়িগ্রাম, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ যমুনার তীরবর্তী সবকটি শহরে নদী ভাঙন অব্যাহত রয়েছে। নদী গবেষকরা বলছেন, যমুনা নদীর 27টি পয়েন্টে চলতি বছর ভাঙন শুরু হয়েছে। তীরবর্তী শহরগুলোর মধ্যে ভাঙনের সবচেয়ে ঝুঁকিতে আছে সিরাজগঞ্জ শহর। এ শহরের 4টি অংশে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। যমুনার তীরে গড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার 5টি উপজেলার মানুষের জীবনের সঙ্গে মিশে আছে নদী। ভাঙন নদী তীরবর্তী মানুষের প্রতিদিনের জীবন যুদ্ধের অংশ। নদী ভাঙনের এই মোবাইল ভিডিওটি স্থানীয়ভাবে ধারণ করা, তবে ক্যামেরার কয়েকটি ছবি দিয়ে নদী ভাঙনের ভয়াবহতা ফুটিয়ে তোলা সম্ভব নয়। কারণ নদী কখন তীর ভাঙতে শুরু করবে তা যেমন অজানা, তেমনি তাৎক্ষণিকভাবে ভাঙন ঠেকিয়ে রাখাও কঠিন। ভাঙনের কারণে আমি সারা রাত্রি ঘুমাই নাই। আমি চিন্তিত ছিলাম যে পানিতে ভাসে না যাই। শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল জেলার উত্তরে, কিন্তু ভাঙন শুরু হয়েছে অন্যদিকে দক্ষিণের একাধিক পয়েন্টে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলাটি একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার মূল ভূখণ্ড থেকে। ভাঙন কবলিত কয়েকশো পরিবারের ঠিকানা এখন নিকটবর্তী হাসপাতালের খোলা মাঠ। বিষয় সম্পত্তি যা কিছু সব নদীর গর্ভে চলে আসে। আমরা জানি বাড়ি নিমু হেওয়াসের জায়গাটুকু আমাদের নাই। চলতি বছর যমুনা নদীর ভাঙনের ঝুঁকিতে আছে প্রায় 1 লাখ হেক্টর ভূমি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জের উত্তরে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের নকশায় ত্রুটি থাকায় তা আর ভাঙন ঠেকাতে পারছে না। যেটা বালুর বস্তা ফেলে আমরা করছি, এটা সাময়িক। স্থায়ী ব্যবস্থা হিসাবে আমরা ওয়াটার ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় হার্ড রক ডাম্পিং করব।
সাময়িক ভাঙন ঠেকানো নয়, নদী তীরের স্থায়ী সংরক্ষণ এবং ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়ার তাগিদ দিলেন নদী বিশেষজ্ঞরা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় সময় হলো আরও একটা বিরতি নেবার। ফিরে এসে আরও থাকছে পোশাক শ্রমিকদের জন্য মজুরি কাঠামো ঘোষণা নভেম্বরের প্রথম সপ্তাহে জানালেন শ্রমমন্ত্রী। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের নকশা তৈরিতে চুক্তি হচ্ছে রাশিয়ার কোম্পানির সাথে, কেন্দ্রের ভিত্তিপ্রস্তর অক্টোবরে। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। স্বাগত আরও একবার। চলে যাচ্ছি পরের খবরগুলোতে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। রোববার সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তবে ন্যূনতম মজুরি কত টাকা হবে সে বিষয়ে কিছুই বলতে রাজি হননি তিনি। এ সময় মন্ত্রী বিক্ষোভরত শ্রমিকদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানান। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পের বিশৃঙ্খলার পেছনে হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির ইন্ধন রয়েছে। বৈঠকে উপস্থিত বিজিএমই এর সভাপতি আতিকুল ইসলাম বলেন, সরকার ঘোষিত যে কোনো মজুরি কাঠামো মালিকরা মেনে নেবেন। শ্রমিকরা দ্রুত কাজে না ফিরে গেলে ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ করতে সমস্যা হবে বলেও মন্তব্য করেন তিনি। এটা কি ধরনের হতে পারে সেটাও আমরা স্টাডি করছি। এই মুহূর্তে ৮,০০০ টাকা কি ৬,০০০ টাকা কি ৫,০০০ টাকা কিছু বলা যাচ্ছে না। আমরা অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের ফার্স্ট উইকে আমরা ডিক্লারেশন করব। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক নিয়োগ প্রায় বন্ধ রয়েছে ১ বছর ধরে। এই ১ বছরে দেশটিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কমেছে প্রায় ৯৬%। এ বিষয়ে বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ নিলেও তাতে সাড়া দিচ্ছে না ইউএই সরকার। সংযুক্ত আরব আমিরাত গত ১ যুগ ধরে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন পূরণের দেশ এটি। বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়ার দরজা একের পর এক বন্ধ হয়ে গেলে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই খাতকে টিকিয়ে রেখেছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সে দেশে বিদেশি শ্রমশক্তির সমতা আনার অজুহাত দেখিয়ে গত বছরের অক্টোবর থেকে প্রায় বন্ধ হয়ে যায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ। আমিরাতে বাংলাদেশ থেকে বড় আকারের জনশক্তি রপ্তানি শুরু হয় ২০০৭ সাল থেকে। ২০১২ সালে আমিরাতে জনশক্তি রপ্তানি বেড়ে দাঁড়ায় ২,১৬,০০০-এ। ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আমিরাতে নিয়োগ পেয়েছিল ২,১৪,০০০ বাংলাদেশি শ্রমিক। কিন্তু অক্টোবর থেকে ভিসা দেয়া বন্ধ হলে ধস নামে জনশক্তি রপ্তানি খাতে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি নেমে আসে ৯,৫০০-এ। বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের দাবি, সরকারের একগুঁয়েমির কারণে বন্ধ এই শ্রমবাজার খোলার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাদের। আমি গ্রাউন্ড ওয়ার্ক করতে পারি, বেজ ওয়ার্ক করতে পারি, পলিসি লেভেলে বসা কথা বলার এগুলোর জন্য তো হচ্ছে মন্ত্রণালয়। তবে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বলছে, সরকারি পর্যায়ে প্রচেষ্টা চলছে। জনশক্তি নেওয়াটা ওই দেশের ব্যাপার। এখন তারা যদি এটা পজিটিভলি ওপেন না করে তাহলে আমাদের দিক থেকে আমরা পার্সু করতে পারি। সেই পার্সুয়েশনটা আমরা রেগুলার করে যাচ্ছি। এখন তারপরে যদি তারা তাদের দিক থেকে নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলেই শুধু ওপেন হবে আর কি। তিনি জানান, শ্রমিক নিয়োগের চুক্তি অনুসারে প্রতি ৩ মাসে একবার ২ দেশের যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরকার চাইলেও আমিরাত সরকার সাড়া না দেয়ায় গত ১ বছরে এই কমিটির কোনো বৈঠক হয়নি। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুরে ২০০০ মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নকশা তৈরি করতে রাশিয়ার কোম্পানি রোসাটমের সাথে ২০০০ কোটি টাকার চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামী ২রা অক্টোবর এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তবে রূপপুর কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে ২০১৬ সালে। ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসাতে গেল বছর রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া রূপপুর কেন্দ্রের প্রাথমিক কাজ করতে বাংলাদেশকে $৫০ কোটি বা ৪,০০০ কোটি টাকার ঋণ দিচ্ছে। সে ঋণ থেকে $৪.৫ কোটি ব্যয়ে রাশিয়ান কোম্পানি অ্যাটম স্ট্রয় এক্সপোর্ট
রূপপুরে পরমাণু কেন্দ্র বসানোর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে। সেই কাজের সাথে সমন্বয় করে কেন্দ্রের নকশা তৈরি করা হবে। এই জন্যে রোসাটমের সাথে চুক্তি করছে সরকার। $265 মিলিয়ন একটি চুক্তির ড্রাফট প্রায় শেষ করেছি আমরা, এবং এই চুক্তিটি আমরা আশা করছি আগামী 2 তারিখে আমরা এই চুক্তি স্বাক্ষর করব। এরপরে যেটি থাকবে সেটি প্রি কনস্ট্রাকশন ওয়ার্কের আওতায় হবে এবং সেটি এই বছরের শেষের দিকে সম্পন্ন হবে বলে আশা করছি। তবে রূপপুর কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে 2016 সালে, আর 2021 সালে এর কাজ শেষ হতে পারে বলে জানান পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। মূল কাজটা আমরা 16 সালে যদি আমরা শুরু করি, তারপরে 5 বছরের মধ্যেই অর্থাৎ 2021 সাল নাগাদ এটা সম্পন্ন হবে বলে ধারণা করি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মানেই পরিবেশের ঝুঁকি। সেই ঝুঁকি এড়াতে দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে সুন্দরবন ধ্বংসের একটি আত্মঘাতী প্রকল্প অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রোববার এক বিবৃতিতে এরশাদ বলেন, সুন্দরবনের কাছে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের অদূরদর্শী পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে দেশের মানুষ। সুন্দরবনের সামান্যতম ক্ষতি মানুষ মেনে নেবে না, তাই ওই প্রকল্প অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন এরশাদ। সংবাদ সন্ধ্যায় আমরা আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। পাকিস্তানের পেশোয়ারে একটি মার্কেটে জোড়া বোমা হামলায় নিহত 33 জন, আহত শতাধিক। বিসিবি নির্বাচনে 15 সদস্যের প্রাথমিক প্যানেল ঘোষণা করেছেন নাজমুল হাসান পাপন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। আরও কিছু খবর জানাবো, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রতিহত করা হবে, খুলনার জনসভায় খালেদা জিয়ার হুঁশিয়ারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে জাতিসংঘ মহাসচিবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। উপসহকারী প্রকৌশলীর স্বীকৃতির দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষ, আহত 1.5 শতাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ। 25 জন প্রতিনিধির মধ্যে 18 জনই এই পরিষদ থেকে নির্বাচিত হন, বাকি 7 জন বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ থেকে নির্বাচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদ আক্তার হোসাইন সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন। 3 ধাপে অনুষ্ঠিত নির্বাচনে শনিবার ক্যাম্পাসের শেষ ধাপে ভোট গ্রহণ হয়। নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে জাতীয়তাবাদী ফোরাম। দেশের বাইরের খবর। পাকিস্তানের পেশোয়ারে একটি মার্কেটে জোড়া বোমা হামলায় কমপক্ষে 33 জন নিহত হয়েছে, আহত হয়েছে 80 জনেরও বেশি। হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় সময় সকাল 11টার দিকে এই হামলা ঘটে। হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পেশোয়ারের একটি গির্জায় আত্মঘাতী হামলায় 80 জন নিহত হওয়ার 1 সপ্তাহ পরই এই ঘটনা ঘটল। এর আগে গত শুক্রবার এখানে একটি বাসে বোমা হামলায় নিহত হয় কমপক্ষে 17 জন। গত কয়েক বছর ধরে শহরটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে তালিবানরা। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের ইয়াবো রাজ্যে একটি কৃষি কলেজে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় 50 জন নিহত হয়েছে। রোববার গুজবা শহরের কলেজ অব এগ্রিকালচারের ছাত্রাবাসে ঘুমন্ত শিক্ষার্থীদের উপর গুলি চালায় বন্দুকধারীরা। এর আগে জুনে এই এলাকায় 2টি বিদ্যালয়ে জঙ্গিদের হামলায় শিক্ষক, শিক্ষার্থী সহ 13 জন নিহত হয়। এছাড়া জুলাইয়ে মামদু জেলায় একটি কলেজের ছাত্রাবাসে হামলায় কমপক্ষে 42 জন নিহত হয়। বোকো হারামের মামলার কারণে মে মাস থেকে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি রয়েছে।
বিসিবি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হাসান। 15 সদস্যের প্যানেলে পুরাতনদের পাশাপাশি জায়গা হয়েছে নতুনদেরও। 10 অক্টোবর বিসিবি নির্বাচন, তার 11 দিন আগে রোববার রাজধানীর একটি হোটেলে মত বিনিময় ও পরিচিতি সভায় এক হলেন নাজমুল হাসান সমর্থিত সম্মিলিত পরিষদ। 52 ক্লাবের মধ্যে 42টি ক্লাব যোগ দেয় এই পরিচিতি সভায়। ক্লাব ও এনএসসি 2 ক্যাটাগরিতে 15 সদস্যের প্যানেল ঘোষণা করেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হাসান। এই প্যানেলে রয়েছেন তিনি নিজেও। প্যানেলে রয়েছেন আফজালুর রহমান সিনহা, মাহবুব আনাম, সাজ্জাতুল আলম ববিদের মতো ব্যক্তিরা। পাশাপাশি জায়গা হয়েছে তানজিল চৌধুরী ও ডক্টর আইএস মল্লিকদের মতো তরুণদের, যাদের পূর্ণ সমর্থন রয়েছে এই প্যানেলে। আইদার প্যানেলে থাকি বা না থাকি, পাপন সাহেবের হাত আমাদের শক্ত করতে হবে। পাপনকে প্রেসিডেন্ট করা হবে না, কিন্তু এন্টায়ার ওর প্যানেলটাকে আমরা 100% প্যানেলটাকে কিন্তু আমরা জিতাই নিয়ে আসি চাই। গত নভেম্বর দায়িত্ব নিয়েছিল নাজমুল হাসানের নেতৃত্বে বর্তমান অ্যাডহক কমিটি। 10 অক্টোবরের নির্বাচনে নির্বাচিত হলে ক্রিকেট বোর্ডে পেশাদারিত্ব আনার ঘোষণা দেন নাজমুল হাসান। প্রথম থেকে আমার যে জিনিসটা আমি বলে এসেছিলাম যে প্রফেশনালিজম, কর্পোরেট গভর্নেন্স, এগুলোর উপরে অবশ্যই আমার টপ প্রায়োরিটি থাকবে। গত 10 মাসে গঠনতন্ত্র নিয়ে বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিল বর্তমান অ্যাডহক কমিটি। তাই নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে গঠনতন্ত্র সংশোধনের প্রতিশ্রুতি দেন নাজমুল হাসান। যারা এখন বিভিন্ন বিতর্ক করছেন তাদেরকে তাদের মতামত সহই এমন একটা কনস্টিটিউশন তৈরি করতে চাই যে এরপরে আর কারো যেন ওই কনস্টিটিউশন নিয়ে কোনো মন্তব্য বা বিরূপ প্রতিক্রিয়া না থাকে। এদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবের হোসেনের সাথে সংলাপে বসার ইচ্ছে আছে নাজমুল হাসানের, তবে সেজন্য তাকে করতে হবে নির্বাচন। উনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ওনার সাথে হবে একরকমের সংলাপ, আর কেউ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করবেন না, আমার সাথে আলাপ করতে চান, আমাদের এই বর্তমান কনস্টিটিউশন বা কিছু নিয়ে তার বিভিন্ন মতামত দিতে চান, সেটা হবে আরেক রকম সংলাপ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরের মিস ওয়ার্ল্ডের মুকুটটি উঠেছে ফিলিপাইনের মেগান ইয়াং এর মাথায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 126 জনকে টপকে 23 বছর বয়সী ইয়াং উঠে আসেন 1 নম্বরে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মেগান ইয়াং 10 বছর বয়স থেকে ফিলিপাইনে বসবাস করছেন। ইন্দোনেশিয়া বালির নুসা দুয়া কনভেনশন সেন্টারে বসে এবারের আসর। কার মাথায় উঠছে মিস ওয়ার্ল্ডের মুকুট? প্রতিযোগিতার শেষ পর্যায়ে এমন রুদ্ধশ্বাসা অপেক্ষায় সবাই। নানা আনুষ্ঠানিকতা শেষে মেগান ইয়াং এর নাম ঘোষণার পরই শুরু হয় এমন আনন্দ। 2013 is Philippines. গত বছরের শিরোপা জেতা চীনা তরুণী ওয়েনজিয়ার কাছ থেকে মুকুট পরা মেগানের উচ্ছ্বাসটা ছিল দেখার মতো। প্রতিযোগিতায় ফ্রান্সের ম্যারিন দ্বিতীয় এবং ঘানার কারেনজার তৃতীয় হয়েছেন। তারা দুজনেই মেডিকেলে পড়ছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কট্টরপন্থী মুসলিমদের বিক্ষোভের মুখে তা সরিয়ে বালিতে নেওয়া হয়। শেষমেশ শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরে সন্তোষ জানিয়েছেন আয়োজকরা। নূপুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। সবসময় সবশেষ খবর জানতে ইন্ডিপেন্ডেন্টের সাথেই থাকুন।